আমন্ত্রণ দেশ 24-এ আপনাদের সাথে থাকছি আমি শানাত শারিয়ার। দেশ জুড়ে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস। সকালে রংপুর নগরীতে নবনির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সহ স্থানীয়রা। এর আগে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শওকত আলী। এছাড়া ফরিদপুর, মাগুরা, সিলেট, খুলনা, বরিশাল সহ বিভিন্ন জেলাতে ছিল জুলাই শহীদ দিবসের কর্মসূচি। সারা বাংলাদেশেই এই যুদ্ধ হয়েছে, বিভিন্ন জায়গায় শহীদরা রক্ত দিয়েছে অকাতরে। আমরা এই দিনকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি। যারা খুনি এদের বিচার অবিলম্বে দেখতে চাই। আজ 2 বছর পার হয়ে গেছে, এখন পর্যন্ত খুনিদের কোনো বিচার হচ্ছে না। আমরা সরকারি দল বিরোধী দল মিলেই গণতন্ত্রকে যেমনি প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, তেমনি জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই। গাইবান্ধার সাদুল্লাপুর থেকে এনসিপির জুলাই পদযাত্রার খবর জানাতে যোগ দিয়েছেন আসাদুজ্জামান মামুন। আসাদুজ্জামান মামুন, গাইবান্ধাতে জুলাই পদযাত্রার কি অবস্থা, এনসিপি নেতারা কি বলছেন? শাহনাজ, আমি এই মুহূর্তে আছি গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলায় রয়েছি। এখানে কেন্দ্রীয় শহীদ মিনার যেটা রয়েছে সেই শহীদ মিনার পাদদেশে। তো এখানে কিন্তু বেলা 3টার সময় এই পদযাত্রা অনুষ্ঠানটা শুরু হওয়ার কথা রয়েছে, কিন্তু এখন পর্যন্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আসছে তারা কিন্তু এখনো ঘটনাস্থলে সমাবেশ স্থলে এসে পৌঁছায়নি। আমি যেটা জানতে পেরেছি তারা সৈয়দপুর থেকে, ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুরে এসেছেন এবং সৈয়দপুর থেকে তারা বাই রোডে আপনার পীরগঞ্জে রয়েছে, সেখানে আবু সাঈদের কবর জিয়ারত করার পরে কিন্তু তারা প্রতিমধ্যে আসছেন। কিছুক্ষণের মধ্যে এই সমাবেশের স্থলে, পদযাত্রা স্থলে এসে পৌঁছাবে। আমি যদি দেখাই যে এখানে দেশ গড়তে জুলাই জাগরণ পদযাত্রা এবং পথসভা হবে। এখানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এই পদযাত্রাটার কর্মসূচিটার সমাবেশের স্থলটা করেছে। এখানে কিন্তু এখনো কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছে তারা কিন্তু এখনো এসে পৌঁছাতে পারেনি, তবে তারা কিছুক্ষণের মধ্যে আসবে বলে আমি জানতে পেরেছি। তারা পথিমধ্যে রয়েছে। এখানে পীরগঞ্জে যে আবু সাঈদ, শহীদ আবু সাঈদ রয়েছে তার কবর জিয়ারত করেছে প্রথমে, তারপরে কিন্তু তারা এসে পৌঁছাবে। এখানে যেটা আমি আপনাকে জানাতে চাই যে এনসিপি নেতা নাহিদ ইসলাম রয়েছে, সাজ্জিস আলম রয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারি রয়েছে এবং হাসনাত আবদুল্লাহ সহ এখানে কিন্তু এসে পৌঁছাবে। এখানে যদি আমি দেখাই, এখানে কিন্তু সমাবেশের স্থলে কিন্তু সবাই এসে পৌঁছেছে এবং এখন পর্যন্ত এখানে দেশের গান অনুষ্ঠিত হচ্ছে এবং দেশের গান অনুষ্ঠিত হচ্ছে, পাশাপাশি এখানে এক এক করে কিন্তু বক্তব্য রাখছে। তো তারা বলছে কিন্তু ক্ষমতা না, জনতাই হলো সবকিছু মূল উদ্দেশ্য এবং দেশ গড়তে জুলাই জাগরণকে আপনার হচ্ছে জানাতে চাইছে। এই পদযাত্রাটা এবং করবে এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে, সাদুল্লাপুর থেকে তারা এখানে পথসভা করবে। করার পরে কিন্তু যে পথযাত্রাটা হবে সেটা আমি জানতে পেরেছি এখান থেকে 1 কিলোমিটার এলাকা জুড়ে তারা কিন্তু এই সমাবেশ শেষে তারা কিন্তু আসাদুজ্জামান মামুন গাইবান্ধার সাদুল্লাপুর থেকে এনসিপির জুলাই পদযাত্রা নিয়ে জানাচ্ছিলেন আসাদুজ্জামান মামুন। 2 বছর আগে যে ক্যাম্পাসে পুলিশের গুলিতে প্রাণ যায় আবু সাঈদের, সেখানেই তার স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নিয়ে উঠেছে প্রশ্ন। তোরণ, জাদুঘর, স্মৃতিস্তম্ভ নির্মাণ সহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নেয়া প্রায় 1090 কোটি টাকার প্রকল্পের কাজ এখনো শুরুই হয়নি। এতে ক্ষোভ জানিয়েছেন সহযোদ্ধা ও শিক্ষার্থীরা। চারপাশে উত্তেজনা, দুহাত উঁচু করে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা এক তরুণ। সে মুহূর্তেই পুলিশের গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন আবু সাঈদ। গুলি খাইছে একটা। 2024 সালের 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের এই ভিডিও ছড়িয়ে পড়ে দেশ বিদেশে। আবু সাঈদের আত্মত্যাগ ব্যাপক প্রভাব ফেলে বৈষম্য বিরোধী আন্দোলনে। ঘটনার প্রায় 2 বছর পরও আবু সাঈদের স্মৃতি সংরক্ষণে ঘোষিত অনেক উদ্যোগ বাস্তবায়নের অপেক্ষায়। ক্যাম্পাসে তার নামে গেট, চত্বর, স্মৃতিস্তম্ভ সহ নানা স্থাপনা নির্মাণের দৃশ্যমান অগ্রগতি নেই। একই সাথে প্রায় 1090 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন হলেও শুরু হয়নি নির্মাণ কাজ। এসব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও সহযোদ্ধারা।
অন্তর্বর্তীকালীন সরকারের সময় সৈয়দ আবু সাইদ মনুমেন্ট, জাদুঘর এবং একটি তোরণ নির্মিত হবার কথা থাকলেও সেগুলো এখনোই সেই খাতা কলমের মধ্যেই বিদ্যমান। শহীদ আবু সাইদ শহীদ হওয়ার 2 বছর পরে দাঁড়িয়েও বলতে হচ্ছে যে এখন পর্যন্ত তার কোনো একটি কাজও দৃশ্যমান হয়নি বা শুরুই করা হয়নি। এটি আমাদের জন্য আসলে হতাশার। যার জন্য আমরা নতুন বাংলাদেশ পেলাম, তার যে অবদান, তার এই স্বীকৃতির জন্য বাংলাদেশ এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। এটি ব্যর্থতা সবারই নিতে হবে এই দায়। আবু সাইদের পরিবার বলছে, যে বৈষম্যের বিরুদ্ধে তার আত্মত্যাগ তা দূর করতে আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন। প্রথম শহীদ আমার ছেলে আবু সাইদ, বিচারের রায় দিল, এখন তো মেলা দিন গত হয়ে যায়, এখন পর্যন্ত বিচারের কোনো কার্যকর দেখতে পাচ্ছি না। সরকারের কাছে বিনীত আবেদন জানাই, যারা আসামি আছে তাদের যে সাজা হয়েছে তার কোনো অগ্রগতি এখনও আমরা দেখতে পাইনি। দ্রুত যেন এই বিচারের রায়ের নিষ্পত্তি করে এবং তাদের যেন শাস্তির ব্যবস্থা করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, আবু সাইদ তোরণ, জাদুঘর, স্মৃতিস্তম্ভ, হল সহ প্রস্তাবিত স্থাপনাগুলোর নির্মাণ কাজ দ্রুত শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিহাসে তাদের যে অবদান রাখার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আমরা তুলে ধরেছি, সেটা প্রক্রিয়াধীন অবস্থায় আছে। আর জাদুঘরের বিষয়টা এটা ইউজিসির নিকট প্রক্রিয়াধীন আছে, কারণ এই দুটো প্রজেক্টে আমরা আবেদন করেছি, দুটোই আমাদের অলরেডি তারা এখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেছে। তার মানে এটা করা হয়েছে, এটা শুধুমাত্র প্রসেসের অপেক্ষায় থাকবে আছে, আর কোনো এখানে আমাদের ব্যত্যয় নেই। ঘোষণার পর ঘোষণায় নয়, বাস্তবায়নের মধ্য দিয়েই আবু সাইদের আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণের দাবি শিক্ষার্থী ও সহযোদ্ধাদের। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর। শহীদ আবু সাইদ ও ওয়াসিম আকরাম সহ জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদের চেতনাকে ধারণ করে সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে জুলাই শহীদ গণকবরে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সহ অন্যরা। আবু সাইদ এবং ওয়াসিমের মৃত্যুতে জুলাই আন্দোলন এক সর্বাত্মক ও ব্যাপক রূপ লাভ করে, সম্পৃক্ত হয় পুরো জাতি, পতন ঘটে ফ্যাসিবাদের। তিনি আরও বলেন, 24-এর 16 জুলাই জাতি যুগ যুগ ধরে স্মরণ করবে, যা আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশকে সমৃদ্ধ করার মূল প্রেরণা হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন আহমেদ আজম খান। হাম উপসর্গে দেশে আরও 8 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় হাম এবং উপসর্গে আক্রান্ত হয়েছে 1171 জন। এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বলা হয়েছে, গত 15 মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে 95 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা 684। এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগী 14,104 জন। এছাড়া সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 1,15,138 জন। এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি 97,819 জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন 94,275 জন। জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে পটুয়াখালীর সদরের পৌরসভার বিভিন্ন এলাকা। লোহালিয়া নদীর অতিরিক্ত জোয়ারের কারণে দুপুরের পর থেকে পানি ঢোকে লোকালয়ে। স্থানীয়দের অভিযোগ, ড্রেনেজ অব্যবস্থাপনা, পানি নিষ্কাশনের কোনো স্থান না থাকায় প্রতি বছরই বর্ষায় জোয়ারের পানিতে এমন ভোগান্তিতে পড়তে হয়, যদিও পানি উন্নয়ন পৌর কর্তৃপক্ষের উপর দায় চাপাচ্ছে। অন্যদিকে কুষ্টিয়াতের খোকসায় কেন্দ্রীয় মহাশ্মশান ঘাট এলাকায় শহররক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। এতে অর্ধশত বসতবাড়ি স্থাপনা ভাঙ্গনের হুমকির মুখে পড়েছে। পটুয়াখালীতে সব জায়গায় পানি ওঠে, রাস্তাঘাট তলাইয়ে যায়, বাসার ভিতরেও পানি উঠছে, দোকানের ভিতরে পানি উঠছে। এখন আমরা চরম ভোগান্তির ভিতরে আছি। ফের বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে নিচের থেকে মাটি চলে গেছে, মাটি চলে যাওয়ার পরে এবারে ব্লকগুলো ভাঙে ভাঙে পড়ে যাচ্ছে। গত 2 মাস আগেও পানি উন্নয়ন বোর্ডের আমরা কথা বলেছি, এই জায়গাটা জিও ব্যাগ বা যেভাবে তারা মেইনটেনেন্স করে নদীর পাড়গুলো, সেভাবে একটু মেইনটেনেন্স করার জন্য। তো মাত্র এক্সএন মহোদয়ের সাথে কথা হলো, উনি অত্যন্ত দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশা। জোয়ারের পানিতে পটুয়াখালীর শহরাঞ্চলের বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন এম কে রানা। সেখানকার সবশেষ কি অবস্থা? পানি নামানোর কোনো ব্যবস্থা করা যাচ্ছে কিনা? হ্যাঁ শাহনাজ, আপনাকে জানিয়ে রাখা পূর্ণিমা অমাবস্যার জোর থাকায় কিন্তু আসলে পটুয়াখালী জোয়ারের অতিরিক্ত পানিতে পটুয়াখালী পৌর শহরের 3,
4, 5, 6 এবং 7 নম্বর ওয়ার্ডের বেশ কিছু পয়েন্ট কিন্তু আসলে পানি ঢুকে বেশ কিছু এলাকা কিন্তু প্লাবিত হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি প্রোটোকল 6 নং ওয়ার্ডের জুবলি স্কুল সড়কে। কিছুক্ষণ আগেও এই সড়কে হাঁটু সমান পানি ছিল, ফলে কিন্তু ভোগান্তিতে রয়েছেন স্থানীয় যে ব্যবসায়ী রয়েছেন, যারা বাসাবাড়িতে যারা রয়েছেন তারা কিন্তু ভোগান্তি রয়েছেন। কারণ তারা বারবার বলছিলেন যে এখানকার যদি সকালে দুপুরে যে জোয়ার আসে তখন তাদের বাড়িঘর তলিয়ে যায় এবং রাতে যে জোয়ার আসে সেই জোয়ারে কিন্তু বাড়িঘর তাদের তলিয়ে যায়। এক্ষেত্রে পৌর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম। পৌর কর্তৃপক্ষ বলছে যে সুইচ গেট গুলো যদি ভাঙা থাকায় কিন্তু সেই সুইচ গেটের নিয়ন্ত্রণ পৌর কর্তৃপক্ষের হাতে থাকলেও কিন্তু সুইচ গেট গুলো নিয়ন্ত্রণ করছে কিন্তু পানি উন্নয়ন বোর্ড। সেক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ড এবং পৌর কর্তৃপক্ষের সমন্বয়হীনতার কারণেই কিন্তু আসলে এই যে সুইচ গেট গুলো মেরামত করা হচ্ছে না। ফলে কিন্তু জোয়ার এবং প্রতি জোয়ারেই আসলে পৌর শহরের বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে। তবে পৌর কর্তৃপক্ষ এবং পৌর সাধারণ যারা নাগরিক রয়েছেন তারা প্রত্যাশা করছেন যে পৌর কর্তৃপক্ষ পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়ে এই তাদের সমস্যার সমাধান, দ্রুত সমস্যার সমাধান করবেন, এমনটাই প্রত্যাশা কিন্তু পৌরবাসীর। জি এম কে রানা, আপনাকে ধন্যবাদ। জোয়ারের পানিতে পটুয়াখালী শহরাঞ্চলের বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে, এ নিয়ে জানাচ্ছিলেন এম কে রানা। এদিকে মুন্সিগঞ্জের লোহজঙ্গে পদ্মার ভাঙনে বিনীল ঘরবাড়ি সহ নানা স্থাপনা, এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শুভ ঘোষ। কি অবস্থা সেখানকার, ভাঙন রোধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা? শাহনাজ, দেখুন, যুগের পর যুগ কিন্তু এই অঞ্চলের মানুষ পদ্মা ভাঙনের শিকার হয়েছে এবং পদ্মার ভাঙন কিন্তু নিঃস্ব করেছে এই অঞ্চলের শত সহস্র মানুষকে। অতীতে সেই দুঃসহ স্মৃতি কিন্তু বাস্তবতা হয়ে বছর না ঘুরতেই বর্ষা মৌসুম এলে দরজায় কড়া নাড়ে নদী তীরবর্তী মানুষের ঘরে ঘরে। তবে সম্প্রতি পদ্মার তীরে আসলে ভাঙন কবলিত মানুষের যে দুর্ভোগ দীর্ঘদিনের, সেটিকে গুরুত্ব দিয়ে কিন্তু 527 কোটি 50 লাখ টাকা ব্যয়ে যে প্রায় 10 কিলোমিটার এলাকা জুড়ে যে স্থায়ী বাঁধ নির্মাণের যে প্রকল্প চলছে, সেই প্রকল্পে যে ভাঙন দেখা দিয়েছে সেটি নিয়ে কিন্তু অনেকটা দুশ্চিন্তা, উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন কাটছে এই অঞ্চলের মানুষের। তারা বলছেন যে দীর্ঘদিন ধরে তারা যে বাঁধের প্রত্যাশা করেছেন, সেই বাঁধ তাদের জীবনে আশার আলো হয়ে আসলেও যে ভাঙন দেখা দিয়েছে সেই ভাঙনটি আসলে তাদের জন্য একটি দুঃস্বপ্ন নিয়ে এসেছে। তারা বলছেন যে প্রকল্পের যে কাজ হয়েছে সেটি নিয়ে ব্যাপক অনিয়ম হয়েছে, সেই বিষয়টি দ্রুত তদারকির একটি তাগিদ তারা দিয়েছেন। তাই পুরো এলাকাতে এক ধরনের আতঙ্ক, উদ্বেগ আর উৎকণ্ঠা রয়েছে মানুষের মধ্যে। তারা বলছেন যে বর্তমান সরকার বিষয়টি নিয়ে আসলে তৎপর হলে এবং বিষয়টি নিয়ে দ্রুত ব্যবস্থা নিলে ভাঙন প্রতিরোধে তারা কিন্তু কিছুটা দুশ্চিন্তা মুক্ত হবেন। তবে পদ্মার ভাঙন নতুন করে দেখা দেয় তাদের মধ্যে কিন্তু বলা যায় অনেকটাই আতঙ্ক কাজ করছে। জি শুভ ঘোষ, আপনাকে ধন্যবাদ। মুন্সিগঞ্জের লোহজঙ্গে পদ্মার ভাঙন নিয়ে জানাচ্ছিলেন শুভ ঘোষ। ভাঙা সড়ক, বিধ্বস্ত বাড়িঘর, কোথাও ভেসে যাওয়া ফসল কিংবা মাছের খামার, বন্যায় কক্সবাজারের সর্বত্র এখন এমন ক্ষতচিহ্ন। প্রশাসনের প্রাথমিক হিসেবে ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে কয়েকশো কোটি টাকা। তবে ক্ষয়ক্ষতির পুরো চিত্র পেতে সময় লাগবে আরও কয়েকদিন। এরপরই শুরু হবে পুনর্গঠনের কাজ, বলছে প্রশাসন। টানা 8 দিনের ভারী বর্ষণ, সাথে উজানের ঢল। গেল কদিনে কক্সবাজারের মানুষ মুখোমুখি হয় ভয়াবহ এক বন্যার। বানের পানি নামতেই ভেসে উঠছে ক্ষতচিহ্ন। প্রশাসনের হিসাব বলছে বন্যায় ডুবেছে জেলার 10টি উপজেলার 70টি ইউনিয়ন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পেকুয়া, সেখানে 95% এলাকা প্লাবিত হয়। এছাড়া মাতামোহরীতে 85%, চকরিয়ায় 80% এলাকা ডুবে যায়। এলজিডির হিসাব অনুসারে 5115 কিলোমিটার সড়কের মধ্যে 300 কিলোমিটার সড়কই ক্ষতিগ্রস্ত হয়েছে। 58টি ব্রিজ, কালভার্ট সহ ক্ষয়ক্ষতি অন্তত 280 কোটি টাকার। 44টি স্থানে বেড়িবাঁধ ও নদীর পাড় ভেঙে গেছে। মাতামোহরীর কোনাখালীতে পুরোপুরি বিধ্বস্ত 25 মিটার বেড়িবাঁধ। ভাঙার কারণটা হচ্ছে পানিটা ডেঞ্জার লেভেল ক্রস করে বাঁধের উপর দিয়ে উপচে গেছিল, পানিটা এই জন্য ভেঙে গেছে। এছাড়া আরও 2টা জায়গাতে বেশ ঝুঁকিপূর্ণ আছে। আমি আমার ডিপার্টমেন্টের সদর দপ্তরে জানিয়েছি এবং তারা মন্ত্রণালয়ের সাথে কথা বলছে যে যত দ্রুত আমরা টাকা পাবো তত দ্রুত এগুলো সংশোধন করা সম্ভব। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষি খাতে।
বন্যায় পুরোপুরি নিমজ্জিত ছিল 4,211 হেক্টর জমি। ক্ষতিগ্রস্ত হয় 2,791 হেক্টর ফসলি জমি। এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ 86 কোটি টাকার বেশি। এছাড়া ভেসে গেছে 3,918টি খামার ও 453টি চিংড়ি গেড়ের মাছ। ক্ষতি আনুমানিক 86 কোটি 22 লাখ টাকা। আমাদের সরকারিভাবে নির্দেশনায় আমরা ক্ষতিগ্রস্তদের তালিকা করার প্রচেষ্টা আমাদের অব্যাহত আছে প্রত্যেকটা উপজেলা, এবং যেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্যে আমরা ইমিডিয়েট যেটি ব্যবস্থা করছি সেটি হচ্ছে যে আমাদের সরকারি পক্ষ থেকে যেসব ক্ষুদ্র প্রান্তিক কৃষক তাদেরকে কিছু প্রণোদনা, বিশেষ করে তার জমিতে বীজতলা করার জন্য বীজ সরবরাহ করা। প্রশাসন বলছে ক্ষয়ক্ষতির চিত্র এখনো চূড়ান্ত নয়। পুরো তালিকা আসার পর পরিকল্পনা সাজানো হবে পুনর্বাসনের। মানুষের যে বাড়িঘর কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা অ্যাসেসমেন্ট কাজ চলতেছে। এই সার্বিকভাবে এই তথ্যগুলো পেলে আমরা সরকারের কাছে লিখব। জেলায় প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত গড়বাড়ির সংখ্যা 7,113টি। এছাড়া শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, গবাদি পশুসহ বিভিন্ন খাতে ক্ষয়ক্ষতি হয়েছে আরও অনেক বেশি। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার।